ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাবেক প্রধানমন্ত্রী, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমাদের মাঝে নেই, এটি ঘোষণা দিয়েছে আজকে ভোর 6টায় বাংলাদেশ সময়। তিনি অনেক বিতর্ক ছিল, বিতর্ক থাকবে। কখন মারা গেছেন তিনি, এ নিয়ে প্রশ্ন তুলছে অনেকে। ঘোষণা দেওয়া হয়েছে আজকে, এটি কি সাজানো কিনা, পরিকল্পিত কিনা। আসলে তিনি আজকে থেকে আরও 10-15 দিন আগে মারা গেলেও তিনি মারা গেছেন, এখনও ঘোষণা দিলেও তিনি মারাই গেছেন। এটি আসলে খুব বেশি গুরুত্ব বহন করে না। তবে আমরা অনেকেই মনে করি যে সব কিছু নিয়ে রাজনীতি করা ঠিক নয়। তবুও আপনাদের মনে রাখতে হবে, যদি বেগম খালেদা জিয়ার সেই সময়কালীন সময় যখন আমরা মনে করেছিলাম যে তিনি মারা গেছেন এভার কেয়ার হসপিটাল, আপনাদের মনে আছে, সেখানে আমিও গিয়েছিলাম। হাজার হাজার মানুষ এভার কেয়ার হসপিটালের সামনে, পেছনে, চতুর্দিকে ঘিরে অপেক্ষা করছিল খবরের জন্য, অবস্থা জানবার জন্য। পুলিশ কাউকে নিয়ন্ত্রণ করতে পারে, একটা আবেগী বিষয় ছিল। আসলে এমন আবেগী বিষয়ের সময় মানুষের গায়ে মানুষকে নিয়ন্ত্রণ করা খুবই কঠিন, খুবই কঠিন। এটি অন্যান্য বিষয়ের মতো না যে ধরেন আমরা 3rd ডিগ্রি 4th ডিগ্রি ইম্পোজ করলাম, অ্যাপ্লাই করলাম, বা আপনার পুলিশ অ্যাপ্লাই করলো আর মানুষ ছত্রভঙ্গ হয়ে গেল। এটি কিন্তু পলিটিক্যাল বিষয় ছিল না, এটি একটি আবেগী বিষয় ছিল, যে কারণে এটিকে খুব কৌশলের সাথে হ্যান্ডেল করা হয়েছে। যাক, সে সময় যদি ঘোষণা দেওয়া হতো, হয়তো জনাব তারেক রহমানের ওই সময় তিনি তো আসার জন্য সব চূড়ান্ত করেছিলেন, আবার তিনি ক্যান্সেল করেছেন। ক্যান্সেল করে তিনি আবারও, আপনারা জানেন যে প্রায় বিমান সব কিছু রেডি ছিল খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার, মানে সবভাবে তারা চেষ্টা করেছিলেন, এতে কোনো ঘাটতি রাখেননি জনাব তারেক রহমান। তবুও মানুষের মনে কষ্ট, দুঃখ তো আছেই, যে একজন মৃত মানুষকে যখন তার মৃত্যু হয়েছে তখন কেন ঘোষণা দিলেন না। এখন আমরা এক একজন এক এক রকম দৃষ্টিভঙ্গির আলোকে কথা বলতে পারি। এখানে রাজনীতি আছে, এখানে আবেগ আছে, এখানে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, সব কিছু মিলিয়ে আসলে খুব জটিল একটা বিষয় ছিল। তো যাই হোক, বিএনপির নীতি নির্ধারকরা বা যারাই এই সিদ্ধান্তগুলি নিয়েছেন, আমি মনে করি আজকে সকালে তিনি মারা গেছেন ভোর 6টায়, যেটি ঘোষণা দিয়েছেন। কিন্তু মানুষ মনে করে তিনি আজকে মারা যান, তিনি অনেক আগেই মারা গেছেন, আজকে ঘোষণা দেওয়া হয়েছে মাত্র। তো আল্লাহর জনাব বেগম খালেদা জিয়ার তার বেহেশতে নসিব করুন। একটি মাত্র নারী, দেখুন, আমি আজকে একটু আগে, তুলনা করছি না, একটু দুঃখ লাগছে। শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী, খুব সম্ভ্রান্ত পরিবারের একজন কন্যা ছিলেন তিনি, মেয়ে ছিলেন। তার বাবাও প্রধানমন্ত্রী ছিলেন বাংলাদেশের। শেখ হাসিনা প্রায় বহু বছর মানে একটা একনায়কতন্ত্র কায়েম করেছিল এবং স্বৈর শাসন কায়েম করেছিল, যে কারণে অবশেষে তার পতন হয় ভয়ানকভাবে। ভারতে তিনি পালিয়ে যান, এখনও ভারতে আছেন। শেখ হাসিনা কিন্তু প্রায় লাস্ট 10-12 বছর ধরে খালেদা জিয়াকে জেলে ঢুকিয়ে রেখেছেন, জেলে পুরে রেখেছেন, এবং তাকে চিকিৎসা পর্যন্ত করতে দেওয়া হয়নি। খালেদা জিয়ার অপরাধ, তিনি 2 কোটি টাকার দুর্নীতি করেছেন। যে 2 কোটি টাকার কি দুর্নীতি, বিদেশ থেকে টাকা এনেছেন, এটা জিয়া কল্যাণ ট্রাস্ট আর খালেদা জিয়ার অন্যান্য 2টি প্রতিষ্ঠানের মধ্যে। এটি কোনো দেশি টাকাও না, বিদেশি টাকা, বিদেশি অনুদানের টাকা। আমি কেন বলি, আমি বিএনপি করি না, আমি খালেদা জিয়ার দলও করি না, কিন্তু আমি একজন সচেতন নাগরিক হিসেবে আজকে খালেদা জিয়া মারা যাওয়ার কারণে এই কথাগুলি বলছি। খালেদা জিয়া টাকাগুলি খালেদা জিয়া নিজেও আনেননি, তাকে অনুদান দিয়েছে যতটুকু মনে পড়ে, কুয়েত মনে হয়, কুয়েত সরকার অনুদান দেওয়ার পর, আমি ভুল হতে পারি, আমাকে একটু ইয়ে করে, কারণ হঠাৎ করে একটু খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে একটু অন্যরকম ফিল করছি। এই মহিলাটিকে নিয়ে আমি অনেক লেখা লিখেছি আমার জীবনে, শেখ হাসিনাকে নিয়েও লিখেছি, কিন্তু এই মহিলাটিকে নিয়ে লিখতে গেলেই
আমার হাতের লেখা শেষ হয় না, বন্ধ হয় না। আমি মানে শুধুমাত্র পাঠকদের পড়ার সীমাবদ্ধতার কারণে শেষ করতে হতো। যেটা বলছিলাম, সেই 2 কোটি টাকা ব্যাংকে রেখে ঠিক অনেক টাকা, অনেক বাড়তি টাকা হয়ে গেছে, ইন্টারেস্ট, ল্যাপটপ সব কিছু মিলিয়ে। কিন্তু এই বাইরে থেকে আসা টাকাটা মানে সারা দুনিয়া তছ নছ তন্ন তন্ন করে শেখ হাসিনা কিন্তু খুঁজেছে যে খালতে যে কোথাও কোনো দুর্নীতি করেছে কিনা, দেশের বাইরে সবখানে কোথাও পায়নি। শেষ পর্যন্ত কল্যাণ ট্রাস্টে বিদেশি একটা অনুদানের টাকা বলা হচ্ছে যে তিনি এমবেজলমেন্ট করেছেন, মানে টাকাকে কি বলা যায়, এটাকে এক জায়গার টাকা, যেখানে টাকা ছিল সেখান থেকে সরিয়ে তিনি তার ব্যক্তিগত অ্যাকাউন্টে রেখেছেন। সঠিক নয়। তৎকালীন সময়ে শেখ হাসিনা নিজের মতো করে তদন্ত করে একটা অ্যামাউন্ট পেয়েছেন, যেটার কারণে তাকে সাজা দিয়েছে। তাকে মানে কি অপমানজনকভাবে তার ঘর থেকে তাকে বের করে আনা হয়েছে, যাতে তার বাড়ির সামনে কোনো লোক আসতে না পারে সেজন্য ট্রাক ফেলে বাধা দিয়ে রেখেছিল, মানে একটা ব্যারিকেড দিয়ে রাখা হয়েছিল। কত কাহিনী, যাক সেই কাহিনীতে যাচ্ছি না। কিন্তু এখন মূলত যে কথাটি আমি বলতে চাচ্ছি, দেখুন এত বছর পর খালেদা জিয়া খালেদা জিয়াকে গণ অভ্যুত্থানের মাধ্যমে, 24শে গণ অভ্যুত্থান বিপ্লবের মাধ্যমে তাকে ছাত্র জনতা মুক্ত করলো। তারপর সেই খালেদা জিয়া একটি বারের জন্য শেখ হাসিনার ব্যাপারে সমালোচনা করেনি, একবারের জন্য শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করেনি, একবারের জন্য শেখ হাসিনার বিচারও চায়নি। তিনি এই গত কয়েক মাস, 1.5 বছর জুড়ে শুধুমাত্র নিজের নেতা নেত্রীদের সাথে দেখা সাক্ষাৎ করেছেন, ভালো মন্দ জিজ্ঞাসা করেছেন, এতটুকুর মধ্যে সীমাবদ্ধ ছিল। রাজনীতি নিয়ে খুব বেশি হস্তক্ষেপ করেননি। এরপর দেখেন আজকে যে শেখ হাসিনার 17 বছর, মানে আমি তুলনা করছি বলতে কি, আমি দুটি বিষয়কে আপনাদের সামনে দিচ্ছি। আমি শেখ হাসিনার পক্ষ বা বিপক্ষও কথা বলছি না, আমি খালেদা জিয়ার পক্ষ বা বিপক্ষ কথা বলছি না। আজকে শেখ হাসিনা খালেদা জিয়া 2 বছরের ছোট বড় হবে। শেখ হাসিনা 2 বছর ছোট, খালেদা 2 বছর বড়। দুজনেই দেশ শাসন করেছেন, দুজনেই খুব প্রভাবশালী পরিবার থেকে আসা। সব কিছু মিলিয়ে দুজনের শাসনকালের যে অবসান হয়েছে, দুজনের অবসানের ব্যাপারে একটু জাস্ট আপনাদেরকে তুলে ধরা, এবং পরবর্তীকালে কার কি ভূমিকা, কার কি দৃষ্টিভঙ্গি, কার কি অবস্থান, সেসব আপনাদের সামনে তুলে ধরছি। এই জায়গা থেকে যেখানে আমি দুঃখ পেয়ে আপনাদের এই ভিডিওটা করছি, সেখানে আপনাদের অনুভবটা কেমন সেটি আপনারা লিখবেন। শেখ হাসিনা আজকে একটি অডিও বার্তা ছেড়েছে, হাদির মতো করে সবাইকে তিনি শিক্ষা দেবেন, হাদির মতো একে একে সবাইকে দেখে ছাড়বেন তিনি, কাউকে ছাড় দিবেন না, এই ধরনের অডিও বার্তা। তিনি 17 বছর, মাত্র 1.5 বছর হলো 17 বছরের তার বহুল সমালোচিত শাসনকালের অবসান হয়েছে ভয়ঙ্কর এক ঐতিহাসিক অভ্যুত্থানের মাধ্যমে, যেটি সারা পৃথিবীতে এরকম অভ্যুত্থান হয়েছে কিনা জানি না। সারা পৃথিবী যে অভ্যুত্থানকে তাদের নিজস্ব রাজনৈতিক বইতে, ইতিহাসে উদাহরণস্বরূপ লিখে রেখেছে। বাংলাদেশের অভ্যুত্থান আর বাংলাদেশের বিপ্লব বলুন, অভ্যুত্থান, সেটিকে ফলো করে আরও অনেক দেশে এরকম ধরনের অভ্যুত্থান হয়েছে। সুতরাং বাংলাদেশের অভ্যুত্থানটি শুধুমাত্র বাংলাদেশের জন্য উদাহরণ নয়, সারা বিশ্বের ইতিহাসে একটি উদাহরণ হয়ে থাকবে। তো দেখুন, দুজন নেত্রীর 2 রকম দৃষ্টিভঙ্গি আমরা দেখেছি। খালেদা জিয়া মৃত্যু পর্যন্ত আপোষ করেনি। তিনি শেখ হাসিনার কাছে কখনোই নিজে অ্যাপ্লাই করেনি যে আমার চিকিৎসার জন্য আমাকে অনুমতি দিন, অ্যাপ্লাই করেনি। তিনি একবারের জন্য কোনো কিছুর বিনিময়ে মুক্তি চাই, শেষ বয়স হয়ে গেছে, তবুও তিনি মাথা নত করেননি। জীবনটাকে একটু দেখি, আপনারা দেখবেন 1945 সালে ওনার জন্ম, 91 সালে উনি প্রধানমন্ত্রী হয়েছেন। এর আগে 81 সালে ওনার স্বামী মারা যাওয়ার পর উনি কিন্তু, মানে অনেকে হয় না যে মারা গেল তারপরে সবাই এনে ওনাকে বসিয়ে দিল, তা কিন্তু হয়নি।
81 সালে ওনার স্বামী মারা গিয়েছে, উনি দলের দায়িত্ব নিয়েছেন 84 সালে। এর মধ্যে বিচারপতি সাত্তার ছিলেন বিএনপির চেয়ারম্যান। উনি প্রথমে মেম্বার হয়েছেন, তারপরে ভাইস চেয়ারম্যান হয়েছেন, তারপরে উনি দলের দায়িত্ব নিয়েছেন, সেটা 1984 সালে। এবং তারপরে 6 বছর পর, 7 বছর পর নানা রকম টর্চারের মধ্যে উনি ছিলেন, কিন্তু গৃহবন্দী ছিলেন, অনেক কিছু ছিলেন। তারপর একটা গণ আন্দোলনের মাধ্যমে এবং তারপর একটা গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচনের মাধ্যমে এদেশের এ পর্যন্ত যতগুলি নির্বাচন হয়েছে, আমার বিবেচনায় সবচেয়ে ভালো নির্বাচনটা হয়েছিল সেই 91 সালে, যে নির্বাচনে উনি নির্বাচিত হয়ে ওনার দল সহ উনি প্রধানমন্ত্রী হয়েছেন এবং ওনার ক্ষমতায় গিয়েছিলেন 91 সালে। 96 সালে অবশ্য ওনার একটা বিতর্কিত নির্বাচন ছিল, সেই নির্বাচনের মাধ্যমে উনি প্রধানমন্ত্রী হয়েছেন। অনেকে বলে যে উনি 3বারে প্রধানমন্ত্রী কিভাবে, তো তারা ভুলে যায় যে 96 সালে একটা ছোট এক নির্বাচন হয়েছিল, অল্প সময় ছিল সেটা স্থায়িত্ব, কিন্তু অল্প সময় থাকলেও এই অল্প সময় এটা একতরফা নির্বাচন ছিল, ওই নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেয়নি, কিন্তু সেটা একতরফা নির্বাচন হলেও সেই নির্বাচনের মাধ্যমে গঠিত যে সংসদ, তারাই কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের যে ব্যবস্থাটা সেটা সংবিধানে সংযুক্ত করেছিল, সংবিধান সংশোধনের মাধ্যমে। কাজে এটাকে আপনি যদি একদম উড়িয়ে দেন, তাহলে তো সেই তত্ত্বাবধায়ক সরকারের অন্তর্ভুক্তিটাই আপনার কিন্তু গুরুত্ব পায় না। উনি এই গুরুত্বপূর্ণ কাজটা কিন্তু ওই সংসদের মাধ্যমে করেছিলেন। তারপর উনি 2001 সালে আবারও গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচিত হয়েছিলেন। এরকম একটা বর্ণাঢ্য ব্যক্তির জীবনে শেষের সময়টা খুব কষ্টে কেটেছে। যে 2টো মামলায় ওনাকে জেল দেওয়া হয়েছিল, সেগুলো নিয়ে আলোচনা যত কম করা যায়, আমার মনে হয় বিচার বিভাগের প্রতি ততটা সম্মান দেখানো যায়। এভাবে যে বিচার হতে পারে ভাবাই যায় না। একজন সাবেক প্রধানমন্ত্রীকে যে সমস্ত কারণে, যে সমস্ত লজিক দেখে জেল দেওয়া হয়েছিল নিম্ন আদালতে, এবং বিস্ময়কর হলো উচ্চ আদালতে যে সেটা বেড়ে গিয়েছিল সাজার মাত্রা। যাই হোক, সেগুলো অন্য হিসাব। তারপর উনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন, গৃহবন্দী ছিলেন। তো এই সমস্ত ঘটনা আমরা দেখেছি, এবং আমি নিজে এখনো মনে করি, এবং তখন আমি বলেছিল, এগুলি যতটা না বিচার ছিল তার চেয়ে বহুগুণ বেশি ছিল ব্যক্তিগত রাজনৈতিক প্রতিহিংসা। আমি বলবো বাংলাদেশের ইতিহাসে ভয়ঙ্কর রাজনৈতিক প্রতিহিংসার শিকার যদি কেউ হয়ে থাকেন, বেগম খালেদা জিয়া হয়েছেন। তারপরে ওনাকে কখনোই আপোষ করতে দেখিনি। 2024 নির্বাচনেও কিন্তু ওনারা আপোষ করেননি, অনেক আপোষের প্রস্তাব এসেছিল, করেননি। বেগম খালেদা জিয়ার জন্য সর্বশেষ এমন এক সময় গেলেন যে ওনার যিনি প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ ছিলেন, যার রাজনৈতিক প্রতিহিংসার শিকার উনি হয়েছিলেন, তার রাজনৈতিক এবং শাসনতান্ত্রিক পতন কিন্তু বেগম খালেদা জিয়া দেখে গিয়েছেন। এটা হয়তো ওনার মনকে সান্ত্বনা দিয়েছে, শান্তি দিয়েছে কিনা আমি জানি না, কিন্তু উনিটা দেখে গিয়েছেন। তারপর উনি সম্মানিত হয়ে গিয়েছেন শেষ দিকে। উনি অসুস্থ থাকলেও উনি কিন্তু একাধিক অনুষ্ঠানে, শেখ হাসিনা সরকারের পতনের পর একাধিক পাবলিক প্রোগ্রাম ওনাকে দেখা গেছে। যদিও বলা হয় যে শেষবার যখন উনি সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে গেলেন, এই যাওয়াটাই নাকি ওনার রোগ বৃদ্ধির কারণ সে অনেকে চিহ্নিত করেন যে যাওয়াটা তার উচিত হয়নি, কিন্তু উনি তবুও গিয়েছিলেন। যদিও শুনি যে উনি নাকি নিজের আগ্রহে গিয়েছিলেন। অনেকের সঙ্গে দেখা হয়েছে, অনেককে উনি দেখেছেন, এবং উনি একজন সরকারের কোনো অংশ না হওয়া সত্ত্বেও উনি কিন্তু সেখানে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হিসেবেই উপস্থিত ছিলেন। যাই হোক, উনি এমন একটা সময় গেলেন যখন নাকি আরেকটা জাতীয় নির্বাচন একদম সামনে, ঠিক 1.5 মাস পরে এক নির্বাচন হবে। এবং আমার কাছে একটু অস্বাভাবিকই লেগেছিল যে এই নির্বাচনে ওনাকে তার দল একাধিক আসনে প্রার্থী করেছে, এবং মনোনয়নপত্র দাখিলের সময় নাকি ওনার টিপসই নিয়ে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। আইসিইউতে থাকা একজন লোকের টিপসই নিয়ে মনোনয়নপত্র দাখিল করার কী প্রয়োজন ছিল এটা আমি জানি না, কিন্তু এটা নিয়ে আমি গতকালকে একটা কন্টেন্ট করেছি। আমি মনে করি এই রাজনীতিটুকু ওনাকে নিয়ে না করলেও হতো। আমি ওনার দলের সমালোচনাই করছি এই ব্যাপারে। বেগম খালেদা জিয়াকে বিভিন্ন
বিশেষণে অভিহিত করা হয়। দেশনেত্রী বলা হয়, অনেকে দেশনেত্রী বলেন, আপসীর নেত্রী বলেন, অনেক অনেক কিছু বলেন, তার দলের লোকজন বলেন। আমি মনে করি বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে শেষ 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 পর্যন্ত উনি বাংলাদেশের রাজনীতিতে একজন অভিভাবক হিসেবে ছিলেন। আমি বেগম খালেদা জিয়ার এই মৃত্যুতে আমি মনে করি বাংলাদেশের রাজনীতির অধ্যায়ে একটা বড় অধ্যায়ের অবসান ঘটল। নাই প্রতিটা মানুষের মূল্য বা প্রতিটা মানুষের মূল্যায়ন সকল জায়গাতেই সমান থাকে না। বাংলাদেশে প্রতিদিন কোনো না কোনো পরিবারের সদস্য চলে যান না ফেরার দেশে, কিন্তু সেই শোকটা থাকে তার পরিবার আত্মীয়স্বজনের মধ্যেই। কিন্তু আজকে 2025 সালের ডিসেম্বর মাসের 30 তারিখ ভোর 6টার সময় এই বাংলাদেশে একজন মানুষ, একজন নারী, একজন মা, একজন নেত্রী, তিনি না ফেরার দেশে চলে গেছেন। আর এইটা শুধুমাত্র তার পরিবার বা তার আত্মস্বজনের মধ্যেই এই শোকটা বিদ্যমান নয়, বাংলাদেশকে ছাপিয়ে বিশ্বের সকল রাষ্ট্রের মানুষের মধ্যে, যারা বিশেষ করে রাজনৈতিক খোঁজখবর রাখেন তাদের মধ্যে এই শোকটা বিরাজমান। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, প্রথম প্রধানমন্ত্রী, বিএনপির সভানেত্রী, বিএনপির চেয়ারপারসন তার মৃত্যুতে শোক বার্তা পাঠিয়েছেন। বিশ্বের অনেক রাষ্ট্র থেকে ইতিমধ্যে শোক বার্তা এসে পৌঁছেছে। দেখেন, যেটা ঘটবে সেটা নিয়ে আমাদের সেরকম চিন্তার কারণ না হওয়াটাই এটা স্বাভাবিক বিষয়। কিন্তু এমন একজন মানুষ না ফেরার দেশে চলে গেলেন, যার পরিপ্রেক্ষিতে আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে অপূরণীয় একটা ক্ষতি তো হলোই, এবং তার অবর্তমানে বাংলাদেশের রাজনীতিতে যেন অশনি সংকেত না দেখা দেয়, এই দিকে একটু সবাইকে লক্ষ্য রাখা খুবই জরুরি। কারণ আমরা এটা দেখেছি, এই বাংলাদেশে একজন নেত্রী, তিনি আওয়ামী নেত্রী, আওয়ামী সভানেত্রী শেখ হাসিনা, তিনি যখন বাংলাদেশ থেকে চলে গেলেন তখন একজন নেত্রী শূন্য হলো। আর একজন নেত্রী ছিলেন, তিনি বিছানার বেডে, হাসপাতালের বেডে। একজন নেত্রীর অবর্তমানে দেশের রাজনৈতিক পরিবেশ তথা দেশের সর্বদিকে যে ঘটনাগুলো ঘটতে থাকে, সেই ঘটনাগুলো ভবিষ্যতে অপূরণীয়। আমরা 2024-এর 5ই আগস্ট পরে বর্তমান সময়ে অনেক ঘটনা ঘটতে দেখলাম, যে ঘটনাগুলো মনে হয় অপূরণীয় ঘটনা, পূরণযোগ্য নয়। আরেকজন নেত্রী, তিনি আমাদের মাঝ থেকে চিরদিনের জন্য চলে গেলেন। এটা পূরণ করার যোগ্য না। তবে তিনি যে দলের নেত্রী ছিলেন, তিনি যে দলের নেতৃত্ব প্রদান করতেছিলেন দীর্ঘদিন ধরে, এই বাংলাদেশ পরিচালনা করছেন একাধিকবার, তার প্রতি ভালোবাসা দেশের মানুষের, তার রাজনৈতিক দলের নেতা কর্মী সমর্থকদের ছিল, এখন আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে আমি আশাবাদী। দেখেন, রাজনৈতিক ব্যক্তিত্বের সমালোচনা থাকে, প্রতিটা রাজনৈতিক ব্যক্তিত্বেরই সমালোচক থাকে, সমালোচনাও থাকে, বিতর্ক থাকে। কিন্তু যখন একজন ব্যক্তি, একজন নেতা বা একজন নেত্রী না ফেরার দেশে চলে যান, তখন তার বিষয়ে আর সমালোচনা হয় না, সমালোচনা করা উচিত না। তার রেখে যাওয়া স্মৃতিগুলো ভবিষ্যতে যেন আলোর পথ হয়, সেভাবে আমাদেরকে ভাবা উচিত। তাকে বলা হয়তো আপসহীন নেত্রী, তিনি আপসহীনভাবে বাংলাদেশ পরিচালনা করছেন দীর্ঘদিন, তিনি আপসহীনভাবেই দুনিয়া ত্যাগ করলেন। তার নেতা এবং তার কর্মী, তার রাজনৈতিক দল যদি চায়
তার যে অনুপস্থিতি, সে অনুপস্থিতিটা যেন মানুষ অশ্রুভরা চোখে স্মরণ না করতে হয়। এই দলটা যদি চায় সেটা সম্ভব। সেভাবেই আমার মনে হয় এই দলকে এগোতে হবে। কারণ এই রাজনৈতিক দলটার আমরা দেখলাম বিগত সরকারের আমলে বিভিন্নভাবে কোণঠাসা, বর্তমান সরকারের আমলে আমরা দেখলাম এই রাজনৈতিক দলকে একাধিকবার ধোঁকা দেওয়া হয়েছে বর্তমান সরকারের পক্ষ থেকে, যেটা আমরা সবাই জানি। নানানজন নানানভাবে কথাগুলো বলেন। এখন তো দেখেন, এই রাজনীতি হলো এমন রাজনীতি যে যখন নেতা বা নেত্রীর শূন্যতা দেখা দেয়, আরেক মেয়াদে, তৃতীয় এক মেয়াদে তিনি নির্বাচিত হয়েছিলেন। ৫৫ নির্বাচন, ৯৬-এর ১৫ই ফেব্রুয়ারির তথাকথিত নির্বাচন, ১২ দিন প্রধানমন্ত্রী ছিলেন। এই জন্য অনেকে বলেন যে তিনি ৩ বারের প্রধানমন্ত্রী, এবং তার প্রধানমন্ত্রিত্ব কালে তার রাজনৈতিক জীবনে অনেক আলোচনা আছে, অনেক সমালোচনা আছে। আজকে যেহেতু তিনি চলে গেছেন, তিনি আসলে সকল সমালোচনার ঊর্ধ্বে চলে গেছেন। সবচেয়ে বড় যেটি গুরুত্বপূর্ণ বিষয়, যে বাংলাদেশের রাজনীতিতে আমাদের দীর্ঘদিনের একটি আলোচিত শব্দমালা, যে দুই নেত্রী শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়া, এই দুই নেত্রীর এক নেত্রীর জীবন অবসান ঘটলো আজকে। এটি নিঃসন্দেহে বাংলাদেশের এই যে দুই নেত্রী শব্দমালারও একটি বিয়োগ। আমরা এই দুই নেত্রী শব্দমালার মধ্যেও আমরা কিন্তু একটা রাজনীতির সৌন্দর্য খুঁজে পেতাম। আজকে সেই সৌন্দর্যের বিচ্ছেদ ঘটলো, এবং আরো উদ্বেগের উৎকণ্ঠার বিষয় যে দুই নেত্রীর এক নেত্রী পৃথিবী থেকে বিদায় নিলেন, আর এক নেত্রী কিন্তু এই মুহূর্তে দেশেই নেই। তিনি নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে নির্বাসনে অবস্থান করছেন। আজকে খালেদা জিয়ার বিয়োগ নিঃসন্দেহে বাংলাদেশের রাজনীতিতে একটা বড় ধরনের বিয়োগ। তার মৃত্যুতে দেশে বিদেশে শোক জানাচ্ছেন, শোক জানাবেন, প্রত্যেকেই শোক জানাবেন, যতই সমালোচনা থাকুক। খালেদা জিয়া তার জীবদ্দশায় অনেক সমালোচিত কর্মকাণ্ড করেছেন, তার জন্মদিন অনেকগুলো, তার মৃত্যু দিনটাও নানাভাবে, মৃত্যু দিনটাকে নিয়েও অন্ততপক্ষে বাংলাদেশের মানুষের মধ্যে একটা ধোঁয়াশা কাটানো হলো। সবচেয়ে বড় কথা, আমি যেটিকে সবচেয়ে বড় হিসেবে দেখছি, যে বাংলাদেশের প্রধান দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি, বারবারই আমার মনে হচ্ছে যে দুই নেত্রীর এক নেত্রী চলে গেলেন, আর এক নেত্রী নির্বাসনে। আমরা কি অভিভাবক শূন্য হয়ে পড়লাম? রাজনীতির অভিভাবক শূন্য। খালি জায়গা ফাঁকা থাকে না, খালি জায়গা কেউ না কেউ পূরণ করেন। খালেদা জিয়ার দলের হাল ধরেছেন তার পুত্র, আর একদিকে আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা এখনো জীবিত আছেন, এবং সবচেয়ে বড় কথা সুস্থ আছেন। তার উত্তরসূরি সুনির্দিষ্টভাবে এখনো নির্ধারণ না হলেও, যোগ্য উত্তরসূরি তৈরি হয়ে না উঠলেও, শেখ হাসিনা, আল্লাহ হয়তো সবকিছু এভাবেই পরিকল্পনা করেন, যেহেতু শেখ হাসিনার উত্তরসূরিরা এখনো গড়ে ওঠেননি, এই জন্য শেখ হাসিনাকে এখনো শক্তি সমর্থ রেখেছেন, যে আরো কমপক্ষে 10 বছর যেন সার্ভিস দিয়ে যেতে পারেন, এবং এই 10 বছরে তার যোগ্য উত্তরসূরি যেন তৈরি হয়ে যায়। আরেকদিকে খালেদা জিয়া আসলে বেশ অনেক সময় যাবতই তিনি অসুস্থ। মাঝে মাঝে এই যে দীর্ঘ জীবনে আওয়ামী লীগ 16 বছর ক্ষমতায় ছিল, খালেদা জিয়া এর মধ্যে জেলে গেছেন, এর মধ্যে প্রায় হাসপাতালে যেতেন, এবং সত্যিকার অর্থে খালেদা জিয়ার দল চলতে কিন্তু সমস্যা হয়নি। ওই যে আল্লাহ হয়তো একটা ব্যালেন্স করেন, দল চলবার জন্য তার পুত্র তারেক রহমানকে তৈরি করে দিয়েছেন আরো অনেক আগে থেকেই। বলা যায় কমপক্ষে 3 দশক বা আরো বেশি সময় যাবত তার উত্তরসূরি তারেক রহমান রেডি হয়ে গেছেন, যার কারণে দল যে কোনো ভাবেই চলছে। এবং তার খালেদা জিয়া যে সময় সর্বশেষ যখন প্রধানমন্ত্রী ছিলেন 2001 আমলে, সেই সময়ও সত্যিকার অর্থে তার প্রধানমন্ত্রিত্বের একটা প্যারালাল ক্ষমতা কেন্দ্র তৈরি হয়ে গিয়েছিল। সেই জায়গা থেকে খালেদা জিয়ার উত্তরসূরি আসলে তৈরি হয়ে গেছে। তো কাজে খুব একটা যে ভ্যাকুয়াম হবে, খুব একটা যে শূন্যতা তৈরি হবে দলে। আর খালেদা জিয়া তো পূর্ণ বয়সেই মৃত্যুবরণ করেছেন, 80 বছর। বাংলাদেশের মানুষের গড় আয়ু যা, তার থেকে বেশি। আজকে তিনি মৃত্যুবরণ করেছেন। অবশ্যই বাংলাদেশে রাজনীতিতে তার যেমন সমালোচনা আছে, ঠিক তেমনি বাংলাদেশের রাজনীতির জায়গায় রাখবার পেছনে তার অবদানও রয়েছে। অবশ্যই তার বিদেহী আত্মার শান্তি কামনা করি। মৃত মানুষকে নিয়ে সমালোচনা করবার কিছু নেই, সকল সমালোচনার ঊর্ধ্বে উঠে গেছেন তিনি। আমরা তার স্মৃতির প্রতি
গভীর শ্রদ্ধা জানাই এবং বাংলাদেশের রাজনীতিতে তিনি যে অবদান রেখেছেন সেই অবদানের জন্য আমরা অবশ্যই শ্রদ্ধার সাথে তার সেই অবদানকে স্মরণ করব এবং যে সমালোচনাগুলো আছে সমালোচনাগুলো ইতিহাসেও লেখা হবে, ইতিহাসেও বিতর্ক তৈরি হবে এবং আমরা সর্বোপরি প্রত্যাশা করি যে বাংলাদেশে একটা শুভ লোকে রাজাকার আলবদর বাংলাদেশের কোন মৌলবী রাজাকার ছিল না? হ্যাঁ, আবার কেউ কেউ লেখে বাংলাদেশের মাদ্রাসা হুজুররা কি কোনো মুক্তিযুদ্ধ পক্ষে ছিল? জি না, একটাও ছিল না। আপনি দেখান, আপনি বলেন হাটাজারি মাদ্রাসার কোন কোন সুধীর ভাই মৌলবী মুক্তিযুদ্ধের পক্ষে ছিল? সরসিনার কোন সুধীর ভাই ছিল? সরমনের বাপ মুক্তিযুদ্ধের পক্ষে ছিল? হ্যাঁ বলেন বলেন, ছিল? যে সরমনা এখন ফাল মারে, দাড়ি টুপি আলারে যে মাদ্রাসায় যে বলৎকার করে, ওগুলো কি দাড়ি টুপি ছাড়ালো? দাড়ি টুপি আলাই ফেরেস্তা? তাহলে ওই যে আবু জাহালের তো দাড়ি ছিল, আবু জাহালের তো দাড়ি ছিল, আবুল আহাবেরও তো দাড়ি ছিল, ফেরাউনেরও দাড়ি ছিল। দাড়ি তো হিন্দুদেরও আছে, দাড়ি তো কার্ল মার্কসেরও আছে। দাড়িতে ঢিল মারলে কার্ল মার্কস যারা যারা মার্ক্সবাদী তাদের শরীরে লাগে না, দাড়িতে ঢেল মারলে যারা রবীন্দ্র ভক্ত তাদের শরীরে লাগে না, দাড়িতে ঢেল মারলে শিখদের গায়ে লাগে না। দাড়িওয়ালা ছবি অকাম করবেন, ঢেল মারলে শিখদের গায়ে লাগে না, আপনাদের লাগে? দালমে গুস্ত খালা হয়। টুপি তো ইসলামে নাই। আপনি দেখেন তো সৌদি আরবের কড়া লোকের মাথায় টুপি দেখেন, পাগড়ি ছাড়া টুপি দেখছেন? আফগানিস্তানের কয়েকজন টুপি পরা দেখেন। আচ্ছা, দাড়ি টুপি আল্লাহ হইলে আপনি কিছু বলা যাবে না। দাড়ি টুপি আল্লাহরা তো বলৎকার করে, তাই আপনার জ্বর ছবি জন দিয়ে জুতা মারবেন, দাড়ি টুপি থাকবে না? যে মাদ্রাসার ইমাম বলৎকার করে, ওর দাড়ি টুপি নাই? আর কি দাড়ি টুপি চাইছে তারপরে জুতা মারতে হবে? মানেটা কি? এগুলো বদমাইশি বাদ দেন। ধর্মকে আপনার সুবিধা মতো ইলাস্টিকের মতো ব্যবহার করবেন, ধর্মকে কখনো কন্ডামের মতো ইউজ করবেন, আর পাবলিক মেনে নিবে, এত আশা করেন কেন? হ্যাঁ, আপনি একবার বলবেন যে আপনি সেল চালায় বেচতে নিয়ে যাবেন, আপনার মার্কায় ভোট দিলে, অন্য মার্কায় ভোট দিলে হারাম, তো আপনি সমালোচনা করবে না? আপনি দাড়ি টুপি রাইখা আকাম করবেন, কুকাম করবেন, রাজনীতি করবেন, সমালোচনা করবো না? আপনি দাড়ি টুপি, নিজামের দাড়ি টুপি ছিল না, সাইদির দাড়ি টুপি ছিল না, গোলাম আজমের দাড়ি টুপি ছিল না, মির্জা আব্বাসের দাড়ি টুপি ছিল না? না, মির্জা আব্বাস নাকি কি যে আব্বাস যেন নাম ভুলে গেছি, আব্বাস আলী খান দাড়ি ছিল না? ও, দাড়ি রেখে যখন ও কাম করছিলেন তখন দাড়ির কথা মনে ছিল না? তখন দাড়ি ঢাইকা করতেন, তাহলে মানুষ চিন্তা না আপনারে সরম করে না? এই পোশাক দেখলে মনে হয় বিজেপির লোক না? পোশাক দেখলে মনে হয়। তো আপনার প্যানিক ভট্ট যে এখন এইটা পরে দেখলাম এরকম এরকম করতেছে, প্যানিক ভট্ট 3 ইঞ্চির ল্যাংটা ছিল মানে এরকম করতেছে। ও, এখন ওটা এখন ওটা এখন এটা যোগীর পোশাক না, এখন ওটা নরেন্দ্র মোদীর পোশাক না, এখন ওটা বজরং দলের পোশাক না। আমি বলি সেটা বজরং দলের হয়ে যায় না? আর যে সমস্ত রাজাকারের বাচ্চারা মনে করতেছেন আপনাদের রাজাকারী দাড়ি টুপির দোহাই দিয়ে ঢাকে রাখবেন, পাবলিক এত বোধায়। পৃথিবীর একটা মুসলিম দেশের নাম বলেন। বাংলাদেশ সৃষ্টির আগে 56টা মুসলিম কান্ট্রি, তার মধ্যে একটা পাকিস্তান সরাসরি আমাদের সাথে ফাইট করছে। তাহলে রইল বাকি কত? 55। একটা মুসলিম কান্ট্রি বলেন আমাদের পক্ষে ছিল। বাংলাদেশের একটা মাদ্রাসা বলেন, যে মাদ্রাসায় বাংলাদেশের পতাকা একত্রে চলেছিল, একটা মাদ্রাসা বলেন যারা বাংলাদেশের মুক্তির পক্ষে ছিল। সাফা মারেন না, বদমাইশি করার জায়গা পান না। আওয়ামী লীগ ছাড় দিছে দেখে, বিএনপি ছাড় দিছে দেখে বহুত কথা বলছেন আপনারা। এটা মনে করেন না যে আপনারা লাথি উষ্টা খান না, দাড়ি টুপি আছে দেখবে। আপনারা কখনো বিএনপি করেন, কখনো আওয়ামী লীগের, ছাত্রলীগের লুঙ্গির তলে ঢুকেন পড়লে আপনাদের লাথি উষ্টা দিতে মানুষ ভয় পায়। যেদিন সত্যি সত্যি আওয়ামী লীগ এবং বিএনপি আপনাদের তালাক দিবেন, এই যে মৌলবীরা পাবলিক উষ্টায় বঙ্গোপসাগরে বাড়াবো। আবার বলবেন রাজাকারী, ওই জুতা, ওই দাড়ি টুপি আলার জুতা মারে ছবিতে, জিন্দা মৌলবীদের গালে জুতা মারবে মানুষ, বলৎকার করবেন লাখ লাখ। দাড়ি টুপি আলা এলে আপনার মা আপনা বেস্তের কথা, বেস্ত তোমার মা বাবা, তোমার বাপ তো কলা করে না, বেস্ত কলা করা। পোশাক দেখলেই সব হয়ে যায় না, পোশাক পরলেই। আফগানিস্তানে যারা আকাম কুকাম করে, আফগানিস্তান হলো পৃথিবীর সবচেয়ে বেশি বাচ্চাবাজি করে, সবটি তো একেবারে সবগুলো একেবারে মর্দে মুজাহিদ। পাকিস্তানের সবচেয়ে বেশি পোলাফান ধরে বাচ্চাবাজি করে, পুটকি মারে ধরে। আর বাংলাদেশে তো কথা আলাপই নেই, লাখ 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 বাচ্চারা প্রতিদিন মাদ্রাসায় বলৎকার করতেছে। আসলে বাপ মা এগুলোই দেশের পোলাফান্ডে মাদ্রাসা হুজুরা পুটকি মারে, ক্যান্সার বানায়, তারপরে ফেলা মাদ্রাসায় দেয়। চাল পোলার গোয়া ঠিক থাকেন না, তাই পোলার গোয়াতে ক্যান্সার হোক,
পোলার গোয়া দেয়া মৌলবী সাহেবের ডান্ডা যাক, রক্তপাত হোক, মরুক, তাতে কি বাপ মতো বেঁচতে গেল? দাড়ি টুপির আস না বেটা, তোরা যখন রকম করস, তো রকম করস বলেই তো আমরা বলি, এখন করিস না। তোরা ভালো কাজ কর, দেখ আমরা দাড়ি টুপি আলারে পক্ষে বলি কিনা। তোরা তো একটা ভালো কাজ করিস না। দাড়ি টুপি আর একটা ভালো কাজ আমরা দেখান, একটা ভালো কাজ দেখান। দাড়ি টুপি আলা করে একটা ভালো কাজ দেখাইতে পারবেন আপনি? ওরা কবে কার জন্য খাদ্য নিয়ে গেছে? ওরা কবে মাগনা চিকিৎসা করাইছে? কবে কবে? বরং ভারতের এরকম গেরুয়া পোশাক আলারা মাগনা চিকিৎসা করায়, বাংলাদেশে হাজার হাজার মানুষ মুসলমানরা যায় বিনা চিকিৎসা, বিনা টাকায় চিকিৎসা করে আসে। আর এরাই খারাপ আর তোরা বালা। ভারতের কয়টা সাধু মাদ্রাসার তার সাধু তার হিন্দু বাচ্চাদের বলাৎকার করছে? কয়টা রিপোর্ট আছে? আর বাংলা দেখবেন উনি যা বললেন তাতে আপনারা পুরোপুরি 100% কনভিন্সড হয়ে যাবেন যে এতদিন তিনি যা বলেছেন ওটা ছিল ভাওতাবাজি, একেবারেই ভাওতাবাজি। আজকের ভিডিওতে যেমনটি দেখলেন আপনারা, তিনি বলছেন আমি নিউ ইয়র্কের পুলিশকে বললাম। খুব মনোযোগ দিয়ে শুনেছেন তো? বাংলাদেশে এখন কোনো গণতন্ত্র নেই। আমাদের যে মন্ত্রী মানে শেখ হাসিনা, তিনি তো দেশ ছেড়ে চলে গেছেন বা তিনি শাসন করছেন না। একটা অগণতান্ত্রিক স্বৈরাচারী শাসক শ্রেণী এখন বাংলাদেশ দখল করে বসে আছে। তার মানে ডক্টর ইউনূসের যে সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে অগাস্ট মাসে শপথ গ্রহণ করলো, ডক্টর ইউনূস অগাস্টের 8 তারিখে শপথ গ্রহণ করলেন, সেই সরকারকে ধুয়ে মুছে একটা স্বৈরাচারী অগণতান্ত্রিক অনির্বাচিত সরকার বলছেন। কে বলছেন? আওয়ামী লীগের কেউ না, কিন্তু এ কথা বলছেন বিপ্লবী ইলিয়াস হোসেন। একটা বিনোদনের ব্যাপার। বিনোদনের চাইতে বড় ব্যাপারটা হচ্ছে কি ডিগবাজি। তার মানে তোর মনের ভিতরে এটা ছিল, মুখ ফসকে বেরিয়ে গেছে, সেই জন্য এই কথাগুলো বলে ফেলেছে যে আমাদের প্রধানমন্ত্রী তো এখন আর ক্ষমতায় নেই, একটা অগণতান্ত্রিক সরকারের নিয়ন্ত্রণে বাংলাদেশ। তারপরে একটা বিনোদন দেখাই আপনাদের। এই বিনোদনটাকে একজন হুজুর, তিনি নির্বাচনী গণমিছিল করছেন জামাত ইসলামীর, তিনি ক্যাঙ্গারুর মতো লাফাচ্ছেন। যারা ওই যে ইউটিউবে এবং বিভিন্ন ওয়াজ মহফিলে জমিয়ে রাখে, তাদেরই একজন আমির হামজা লাভ দিচ্ছেন নির্বাচনী প্রচারণায়। তিনি মনে করেছেন এই তো জামাত ইসলামী ক্ষমতায় চলে আসবে। জামাত ইসলামী যে সম্পূর্ণ ব্যাংকরাপ্ট তার প্রমাণ ওই যে চট্টগ্রামের ভদ্রলোক শাহজাহান চৌধুরী, তারপরে মেজর আখতারুজ্জামান সদ্য জামাতে জয়েন করেছেন, যিনি বহু একাধিক ভিডিওতে তিনি জামাতকে ৭১-এর রাজাকার, বাংলাদেশের শত্রু, বাংলাদেশ বিরোধী ইত্যাদি বলেছিলেন। সেই মেজর আখতারকে জামাত লুফে নিয়েছে। আর এই ক্লাউন লাভ দেখলেই বুঝবেন, সে লাভ দিচ্ছে বারে বারে। আমির হামজা এদেরকে নিয়েছে এবং এরা মনে করে তারা এই আগামী নির্বাচনে তারা জয়লাভ করে ক্ষমতায় আসবে। আচ্ছা, আমি আপনাদের একটা তথ্য দেখাই। এই তথ্য আসছে বিএনপি বিরোধী একটা পত্রিকা থেকে। সে পত্রিকাটা হচ্ছে, প্রত্যেকটি ভাগ মানুষ মনে করে বিএনপি নির্বাচনে বেশি আসন জিতবে, আর জামাতের সমর্থন হচ্ছে প্রায় 26% লোক, 25.9%। মানে 57.5% লোক বলছে বিএনপি ক্ষমতায় আসলে দেশ ভালোভাবে চলবে, আর জামাত আসলে প্রায় 30% লোক বলছে যে দেশ ভালো চলবে। তো প্রথম আলোর উদ্যোগে করা এই জরিপে মানুষের এই মতামত উঠে এসেছে। জরিপটি করেছে একটা বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান কিমেকার্স কনসাল্টিং লিমিটেড। জরিপের শিরোনাম গুরুত্বপূর্ণ সামাজিক রাজনৈতিক বিষয়ে জাতীয় জনমত জরিপ 2025। জনমত বলছে এক কথা,
আর যাদের চোঙ্গা ফোকার জোর বেশি তারা বলছেন আমরা কিন্তু জিততে গেছি। তারপরে দেখেন আস্ফালন, তিনি কি বলছেন সে ভিডিওটা একটু মনোযোগ দিয়ে শুনে, পারলে বলে দিচ্ছে এ ধরনের কথাবার্তা কিন্তু পরোক্ষভাবে বলে বেড়াচ্ছেন পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন এবং আরেকজন স্বনামধন্য ব্যক্তি যিনি ঢাকায় বসে এই জনগণকে উস্কানি দিয়ে মব ভায়োলেন্স করে প্রথম আলো, ডেইলি স্টারের পত্রিকায় হামলা করেছে, আগুন জ্বালিয়ে দিয়েছে এবং সেখানে কয়েক কোটি টাকার জিনিসপত্র চুরি করেছে। যারা ধরা পড়েছে তাদের অধিকাংশই জামাত সদস্য। এই জামাত ক্ষমতায় গেলে সৎ মানুষের শাসন করবে যারা বলছে, একটু চিন্তা করে দেখবেন ভোট কিন্তু বিনোদনের ব্যাপার না। চিন্তা করে দেখবেন যে আপনারা কোন দিকে ভোট দেবেন। এখন দেখেন একজন আওয়ামী লীগ পন্থী নেতা তিনি কিন্তু কতগুলো সত্য কথা বলে ফেলেছেন। বলেছেন যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না, এটা বাজে কথা। তবে আওয়ামী লীগ যদি একতরফা নির্বাচন না করত, উনি বলছেন শেখ হাসিনা একতরফা নির্বাচন করে বড্ড ভুল করেছেন 2014, 18, 2024। এই সত্য কথাগুলো কিন্তু বেরিয়ে আসছে। এটাও আমি বলবো আওয়ামী লীগের এক ধরনের দিগবাজি। আর আপনাদের আমি আরেকটা ভিডিও দেখাচ্ছি, সেটা দেখলেই বুঝবেন যারা ধরা পড়েছে পুলিশের সঙ্গে যারা রয়েছে তারা কিভাবে কম্পিউটার, ল্যাপটপ, মানে বিভিন্ন রকম জিনিসপত্র, চেয়ার টেবিল, অনেক মূল্যবান জিনিসপত্র, কোটি খানিক টাকার জিনিসপত্র লুট করে নিয়ে এসছে প্রথম আলোর অফিস থেকে। তো এগুলো দেখার পরে আপনাদের ভেতরে যদি কোনো প্রতিবাদ এবং ঘৃণার জন্ম না নেয় তাহলে সেটা খুবই পরিতাপের বিষয় হবে। শহীদ ওসমান হাদির জানাজায় বাংলাদেশে প্রতিষ্ঠিত একজন উস্কানিদাতা যিনি জামাত ইসলামীর পক্ষে কাজ করেন, এটা আমি ঠিক মানে আমি মেলাতে পারি না, অঙ্কটা মেলাতে পারি না, অবিশ্বাস্য। কিন্তু তার মুখে হাসি, সুন্দর সাদা দাঁতগুলো বেরিয়ে আছে, তিনি হাসছেন। তার মানে ওসমান হাদির কবরে নেমে তিনি কথাবার্তা বলছেন, কিন্তু জানা যায় কবরে নামার আগে যে হাসি দেখে মনে হচ্ছে একটা পিকনিক করতে এসছেন বা পার্টি করতে এসছেন। মানে হাদির জানাজায় এসছেন, সেখানে তাদের বডি ল্যাঙ্গুয়েজ বলে দেয় এটা একটা তাদের ইনভেস্টমেন্ট। হাদির নাম ভাঙিয়ে তারা রাজনীতি করতে এসছেন। 19শে ডিসেম্বর জামাত ইসলামীর একজন ক্যান্ডিডেট কৃষ্ণ নন্দী খুলনা থেকে নির্বাচন করছেন, ব্যবসায়ী। যেমন কদিন আগে আপনারা শুনলেন দাঁড়িপাল্লায় ভোট না দিলে বেহেশতে যাওয়া যাবে না, দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে। এখন কৃষ্ণ নন্দী যিনি জামাত ইসলামীর ক্যান্ডিডেট হয়ে খুলনা থেকে নির্বাচন করছেন, এটাও বিনোদন। বলছেন মুসলিম হয়েও যারা দাঁড়িপাল্লায় ভোট দেবে না তারা কাফের, মুসলিম হয়েও যারা দাঁড়িপাল্লায় ভোট দেবে না তারা কাফের। আপনারা চিন্তা করে দেখেন বাংলাদেশ যাচ্ছে কোথায়। এবং নুরুল কবির সাহেবের একটা ভিডিও আপনারা দেখা করলেই প্রথম আলো এবং ডেইলি স্টারে যে হামলা হয়েছে সেটা বন্ধ করতে পারত। আমি বলেছি যে একজন সেনা কর্মকর্তা, সেনা সদস্য যারা প্রথম আলোর সামনে ধর্ণা দিতে গেছে তাদের বলছে আপনারা একটু পরে শুরু করেন, কিছু লোক ভিতরে আটকে আছে, ওদেরকে বের করে নিয়ে আসি, তারপরে আপনারা আপনাদের কাজ করেন। তাদের কাজ তো ছিল বাধা দেয়া, এই মব যাতে প্রথম আলোর 100 গজ 200 গজের ভিতরে আসতে না পারে সে দায়িত্ব ছিল তাদের। ডক্টর ইউনূস যদি ভারতীয় হাই কমিশন যারা হামলা করতে গিয়েছিল তাদেরকে প্রতিহত করে ফিরিয়ে দিতে পারে, তাহলে ইউনূস সাহেবের পুলিশ এবং সেনাবাহিনী কেন প্রথম আলো এবং ডেইলি স্টারের সামনে যারা কয়েক ঘন্টা যাবত যারা বিভিন্নভাবে আপনার এই হামলা করলো,
বিশৃঙ্খলা সৃষ্টি করলো, তাদেরকে প্রতিহত করলো না। তো সবকিছু দেখেই মনে হচ্ছে নির্বাচন নির্বাচন ভাব, কিন্তু সিরিয়াসলি আমি নিচ্ছি না। আমি এখনো মনে করি নির্বাচন নাও হতে পারে। ভারত কখন পাকিস্তান, ভারত কিন্তু বাংলাদেশের ভিতরে ঢুকেনি। পাকিস্তান ভারতকে আক্রমণ করেছে পশ্চিম থেকে। ভারত বলল ওকে, আমরা তোমাদের ল্যান্ডকে দখল করে নিব, এবং তারা পূর্ব পাকিস্তান দখল করে নিল। 93,000 সৈন্যবাহিনী, নিঃশর্ত আত্মসমর্পণ, ইনক্লুডিং অল অক্সিলিয়ারি ফোর্স উইদাউট এনি কন্ডিশন। এখন এখানে একটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট। বাংলাদেশের বর্তমান কথা অনেক হতে পারে, বর্তমান যে সরকার, এই সরকারের যে কিছু গুন্ডা বাহিনী, তারা যে নিয়ত বলে যে আমাদের প্রথম স্বাধীনতা 1947 সনে, আমাদের দ্বিতীয় স্বাধীনতা 2024 সনে, তারা নিজেরাই যদি 71-কে অস্বীকার করে, তাহলে ইতিহাসের পাতায় গিয়ে আমরা যদি ফিরে যাই, তাহলে ভারতের প্রধানমন্ত্রী যে বিজয় দিবস পালন করে আর বাংলাদেশের নাম নেয় না, সেটা তো আমাদের জন্য একটা বিরাট সমস্যার বিষয়। কারণ তারা বলবে যে তোমরা নিজেরাই যদি 71 না করে থাকো, তাহলে 16ই ডিসেম্বর তো পাকিস্তান এই ল্যান্ড আমাদের কাছে তুলে দিয়েছে, এটা তো আমাদের ইয়ে হবে, আমাদের যেটাকে আন্ডারে থাকবে, তোমরা নিজেরাই তো এই স্বাধীনতা নিচ্ছ না। এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। আমি এটা তুলে ধরলাম এই জন্যে যে এই সেফ এক্সিটের জন্য প্রেশার কতটুকু নিতে পারবে সেটা আপনি দেখতে পাচ্ছেন। যে ইন্ডিয়ান প্রধানমন্ত্রী যে কথাটা 71 সনে একটা যুদ্ধ হলো, সেই যুদ্ধে আমরা স্বাধীন হলাম, সেই স্বাধীনতা আসলে যৌথ বাহিনীর কথা বললেও ইস্টার্ন কমান্ডের প্রধান জেনারেল অরোরার কাছে 93,000 সৈন্যবাহিনী অক্সিলিয়ারি ফোর্স সহ আত্মসমর্পণ করে, এটা কিন্তু বাংলাদেশের বাহিনীর কাছে করেনি। অতএব এই বিষয়গুলো যদি একত্রিত ভাবে করি, ভারত যদি সেখান থেকে ফিরে না আসতো, বাংলাদেশকে যদি স্বাধীনতা, বাংলাদেশকে যদি তারা বলতো যে না মুজিবনগর সরকার উই ডোন্ট কেয়ার, আমরা পেয়ে গেছি, তাহলে কি ঘটতো? সেই ঘটনাটার প্রেক্ষিতে এটা তুলে ধরলাম এই জন্যে যে এই প্রেশারটা আসবে যে আমরা তোমাদের বন্ধু ছিলাম, এবং এই বন্ধুত্ব নিঃশর্ত নয়, এই বন্ধু ছিল যে যাতে উগ্রবাদ। একটুখানি আপনাকে একটু কারেকশন দিতে চাই, সেটি হচ্ছে যে ভারতের কাছে আত্মসমর্পণ করেনি, তারা আত্মসমর্পণ করেছে যৌথ বাহিনীর কাছে। যৌথ বাহিনীর প্রধান ছিলেন অরোরা, সেই হিসেবে অরোরার কাছে, কিন্তু ভারতীয় বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছেন এটি কিন্তু নয়। সারেন্ডার্স এর যে কপি, ওখানে কিন্তু যৌথ বাহিনীর কথা আছে। জি, আপনি কন্টিনিউ করুন। এক্স্যাক্টলি আমি কিন্তু এই ঐতিহাসিক সত্যটা বলেই কথা বলছি। ঐতিহাসিক সত্যটাকে আমরাই তো অস্বীকার করছি। আমাদের দেশের যে এখনকার যে যাদের কথা যারা, তারা অস্বীকার করছি, তারা বলছি 47-এর পর 2024। অতএব ওইটা যদি না থাকে তাহলে তো সেখানে আর যৌথ বাহিনীর অবস্থানও থাকে না। আমরা দেখতে পাচ্ছি জেনারেল অরোরা, আমরা দেখতে পাচ্ছি, এবং ভারতের প্রধানমন্ত্রী সে আবার সেই কথা উল্লেখ করেননি বাংলাদেশের কথা। অতএব আমি যেটা এটাতে সিগন্যাল দিতে চাচ্ছি যে 71 সনে বাংলাদেশ স্বাধীনতার সময় ভারতের যে ইচ্ছে, সেই ইচ্ছেটা হলো তাদের পূর্বে বাংলাদেশ এমন একটি দেশ হবে যেখানে ভারতের জন্য কোনো ধরনের উগ্রবাদের সৃষ্টি হবে না, চারণভূমি হবে না, এই ধরনের চিন্তা চেতনার ভিতর থেকে। অতএব বাংলাদেশ যদি সেখান থেকে আবার চলে যায় পাকিস্তানের মতো, তাহলে এই প্রেশার ভারত সবচেয়ে বেশি আসবে বাংলাদেশের উপরে, এই বর্তমান সরকারের উপরে। আন্তর্জাতিকভাবে রাশিয়া দেখুন, তারাও তাদের মতামত ইতিমধ্যে সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে সে কি ধরনের বাংলাদেশ দেখতে চায় এবং 71 সনে তারা কি ধরনের সহযোগিতা করেছিল। অতএব আমি এর মাধ্যমে বুঝাতে চাই যে 15 বা 15 বছর 6 মাস শেখ হাসিনা যেভাবে প্রেশার নিয়েও দেশ পরিচালনা করেছিলেন, কারণ তার সাথে ছিল বন্ধুরাষ্ট্র ইন্ডিয়া, তার সাথে ছিল বিশ্বের এমনকি ব্রিটেন, এমনকি আমেরিকা। আমি অন্ততপক্ষে 20-25 বার প্রশ্ন তুলেছি স্টেট ডিপার্টমেন্টে যে শেখ হাসিনার সরকারকে আমেরিকা আপনারা নিঃশর্ত নয়, বিভিন্ন ভাবে আপনারা এই সরকারকে সহযোগিতা করে বাংলাদেশ থেকে সমস্ত টেরোরিজমের মূল উৎপাদন করেছেন। এখন ভবিষ্যতে এই সরকারকে সহযোগিতা যদি আপনারা না করেন, আবারও তো উগ্র সন্ত্রাসবাদ ফিরে আসবে। ঘটনা কিন্তু সত্য হলো, উগ্রবাদ ফিরে এসেছে, এবং সেই সাথে
আমাদের বর্তমান প্রেসিডেন্ট, আমেরিকান প্রেসিডেন্ট, উনি কিন্তু নিজে জানেন যে ডক্টর ইউনূস 2016 সনে উনি প্রথমবার নির্বাচিত হওয়ার পর প্যারিসের ইউনিভার্সিটিতে যে একটি ওই বিশ্ব বা আমেরিকা একটি রাহুগ্রাসে গ্রস্ত, সেই কথাটা কিন্তু ওনার টেবিলে ভিডিও ডকুমেন্ট সহ আছে। অতএব এই সরকার কোনো ধরনের প্রেশার নেওয়ার সক্ষমতা রাখে না। আপনাকে আমি এটাও বলতে পারি যে দিনক্ষণ, টাইম, মিনিট, সেকেন্ড বোধহয় গণনা শুরু হয়ে গেছে। জি। আমি অবশ্য এতটা ভাবতে মানে বলতে চাই না। আপনি যেহেতু বলছেন নিশ্চয়ই দায়িত্ব নিয়েই বলছেন। কিন্তু ধরেন এই যে এনসিপি আজকে যে মাহফুজ আলম আজকে সন্ধ্যায় ঘোষণা দিয়েছেন তিনি এনসিপিতে বিলং করেন না। এদিকে তাসনিম জারা এবং আরো দুজন এনসিপি থেকে পদত্যাগ করেছে। একে একে এনসিপি এর অনেকদিন আগেই উমামারা চলে গেছিল, অনেকেই চলে গেছে। এগুলো কিসের লক্ষণ? আবার নাহিদ ইসলাম, তারপরে অন্যরা আবার আপনার যুক্ত হচ্ছে জামাতের সঙ্গে। এই যে একদল জামাতের সঙ্গে যাচ্ছে, আরেক দল যাচ্ছে আপনার কোন দলের সঙ্গে নাই, তারা বলছে আমরা জামাতের সঙ্গে নাই, বা জামাতের কথা স্পষ্ট করে বলছে না, যে আদর্শিক জায়গায় অমিল হচ্ছে। তো এনসিপি যে জামাতের আর একটা টিম, এটি তো বাংলাদেশের মানুষ কম বেশি সবাই এখন উপলব্ধি করে, অনেক আগে থেকেই করে। তাদের বুঝতে এত দেরি হওয়ার কারণটা কি? নাকি তারা ওই যে জেগে ঘুমাচ্ছে, তারা এটা একটা কৌশল নিয়েছে সেফ এক্সিটের অংশ হিসেবে, যেটি আপনি শুরুতেই বলছিলেন, একদল জামাতে আশ্রয় নিচ্ছে, মানে সেফ এক্সিট জামাতের মাধ্যমে চাচ্ছে, আরেক দল অন্য কোনো পন্থায়, যাদেরকে বলা হয় যারা অ্যাপয়েন্টেড হয়েছে, যেমন তাসনিম জারার বিরুদ্ধে এরকম অভিযোগ আছে, আরো বেশ কয়েকজনের বিরুদ্ধে এরকম অভিযোগ আছে, যে যারা ট্রেন্ড হয়েছে, যারা অ্যাসাইন্ড হয়েছে, এবং যাদেরকে তৈরি করা হয়েছে দীর্ঘ সময় নিয়ে। সো তাদেরকে বহিঃশক্তির কাছে সেফ এক্সিটের জন্য খোঁজা হচ্ছে। ব্যাপারটা কি এরকম ইকুয়েশন দেখতে পাচ্ছেন? আমি আপনি যেভাবে ইকুয়েশনটা আমার সামনে তুলে ধরলেন, আমি দ্বিমত পোষণ না করলেও আমি অন্য একটা ভার্সন তুলে ধরার চেষ্টা করছি, যেভাবে বিষয়টা আমি অ্যানালাইসিস করছি বা দেখছি। প্রথমত দেখতে হবে যে যেই সকল নারী সদস্যরা, আমি একজনকে দেখলাম আপনার সাথে টকশোতেও, উনি বোধহয় 6 মাস আগেই পরিত্যাগ করেছেন। তারা কিন্তু তারা কিন্তু বলতে চাচ্ছেন যে আমাদেরকে মিসগাইড করা হয়েছে, আমাদেরকে বলা হয়নি, আমরা কেন জামাতের সাথে যাব, আমরা চেয়েছিলাম অন্য বাংলাদেশ, আমরা চেয়েছিলাম নতুন সংবিধান। আমি এখানে বিষয়টা অন্যভাবে তুলে ধরতে চাই। লক্ষ্য করুন, এদের বয়স যদি দেখুন, সেখান থেকে 15 বছর যদি মাইনাস করে দেন, তাহলে দেখবেন তারা তখন টিনেজার ছিল। এই টিনেজার যারা ছিলেন, তারা এই টিনেজ বয়সে যেই সরকারের মাধ্যমে তারা এই ধরনের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিজকে প্রতিষ্ঠিত করা, নারী হিসাবে নিজকে এগিয়ে নিয়ে যাওয়ার যেই সুযোগ সুবিধা ওনারা পেয়ে এই পর্যায়ে আসলেন, যে ওনারা চিন্তা করতে পারেন, এবং এটা চিন্তা শক্তির মৌলিক স্বাধীনতা, যে আজকে আমি বেটার আছি, আরো বেটার হব, এটাই শেষ নয়। এই যে মৌলিক চিন্তার স্বাধীনতা, সেই স্বাধীনতাটা কোন সরকার এনে দিল, কোন সরকারের সময় সেই সুযোগটা আসলো? সেই সরকার তো শেখ হাসিনার নেতৃত্বে সরকার। আমরা শেখ হাসিনা সরকারের সমস্ত সুযোগ নিয়ে আমাকে তৈরি করতে পারলাম, আমি মুক্ত চিন্তা গ্রহণ করতে পারলাম, নারী হিসাবে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা অর্জন করলাম, এবং সেই নারীগুলো যে আপনার সাথে ইন্টারভিউ দিল, সে এবং যে গতকালকে পদত্যাগ করে নিজে ইন্ডিভিজুয়ালি বা স্বতন্ত্র প্রার্থী হবে, আর আজকে যে বলছে আমি আর প্রার্থীতেই নেই, এই সকলেই কিন্তু শেখ হাসিনাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন। তারা এমন ভাষা তারা প্রয়োগ করেছে। আমি একটা জিনিসকে সবসময় রেসপেক্ট করি, সুলতানা রহমান আপনাকে জানাই, আমার বিরোধী না থাকলে তো আমি জল করব না। আমাকে যদি আপনি সবসময় শুধু প্রেজ করেন, তাহলে তো আমি জানবো না আমি ভুল করছি কিনা। এবং রাজনীতিতে তো আরো বেশি প্রয়োজন। রাজনীতিতে আমার বিরোধী না থাকলে আমি যে ভালো কাজ করব কেমন করে? সেখানে শেখ হাসিনার বিরোধিতা যারা করবে, তাদেরকে আমি সবসময় বলছি এটা তো সঠিক কাজ, শেখ হাসিনা দেশ চালাচ্ছেন আর উনি কিডনি হয়ে কাজ করবেন, দ্যাট ইজ খুব স্বাভাবিক। কিন্তু আপনার মুখের ভাষা,
আপনাকে লক্ষ্য করতে হবে যে আপনি কিভাবে বিরোধিতাটা করছেন। আপনি শেখ হাসিনাকে এই মেয়েরা শেখ হাসিনাকে যেই অকথ্য ভাষা ব্যবহার করে গালিগালাজ করেছেন, আমার বিশ্বাস হয় না কখনোই তারা যদি একটু বুঝতে নিজকে নিয়ে চিন্তা করতেন যে আমি যে সক্ষমতা অর্জন করলাম যেই একটা সিস্টেম, সেই সিস্টেমের চেয়ে আমি বেটার করব। হ্যাঁ, তো বেটার করলে তো আমাকে বেটার আইডিয়া ঠিক করতে হবে। তো বেটার আইডিয়া ঠিক করতে গিয়ে আপনি জামাতের যারা বি টিম হিসাবে প্রথম থেকেই আমরা প্রবাসী থেকে জানি, আপনি দেশে থেকে জানবেন না? কেন জানবেন না? আপনি তো ঢাকা ইউনিভার্সিটির যদি হয়ে থাকেন তাহলে নিয়ত জানার কথা। তা সেখানে এতদিন লাগলো বুঝতে যে ওরা আসলে জামাতের হয়ে কাজ করছে, এটা তো এতদিন বোঝা। এটা আমি মনে করি যে তারা সঠিক সত্যটা বলছে না। তারা যে কাজটুকু করেছিল, যেহেতু তাদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নেই, যেহেতু তারা সবসময় নিজদেরকে স্মার্ট ভাবছে এই কারণে যে শেখ হাসিনার সরকার তাদেরকে সেই উন্মুক্ত পরিবেশ তৈরি করে দিয়েছে, অতএব তারা ভাবলো এই আমাদের একটা সুযোগ এসেছে, এখন শেখ হাসিনাকে নামিয়ে ফেলতে পারলে আমরা মন্ত্রী এমপি হয়ে আজীবন তাদের জীবন ক্ষমতায় থাকবে। বাট এটা যে ভুল পথ, এটা যে সঠিক না, এটা যে টিকবে না, সেই জ্ঞানটুকু না থাকায় তারা মানে খুব অল্পতেই তারা সেখান থেকে চলে আসতে বাধ্য হয়েছে। তাদের যদি মৌলিক ইচ্ছাটাই থাকতো যে দেশের জন্য কাজ করব, কিসের এনসিপি, তাহলে এনসিপি তারা ভেঙে ফেলতে পারতো না? তারা বলতো যে ওই এনসিপি তো আমরা করতে আসিনি, আমরা আসছি যে এনসিপি করতে, সেই এনসিপি এইরকম বাংলাদেশ ম্যানিফেস্টো দিত, তারা বলতো আমরা নেতৃত্বে আছি। কিন্তু না, তাদেরকে আমি আরেকটা বিষয় বলি, এনসিপির যারা মৌলিক নেতৃত্বে যে ছেলেগুলো সবাই তো জামাতে ফেরত গেল। তারা জামাতে ফেরত যাবে কি যাবে না সেটা মৌলিক প্রশ্ন নয়। জামাতের সাথে তাদের এনসিপির যে চুক্তি হয়, সেই চুক্তিতে বলা হলো যে এই কয়েকজনকে দাঁড়াতে দিব, আর কেউ দাঁড়াতে পারবে না, আর না দাঁড়াতে পারলেও তারা স্বতন্ত্র দাঁড়িয়ে করতে পারবে না। নট অনলি দ্যাট, তোমাদের সকলকে জামাতের পক্ষে নির্বাচন করতে বাধ্য থাকবে। সেখানে আমার মনে হয় এই মেয়েগুলো বা আরো যারা চলে যাবে, তাদের না পাওয়ার বেদনায় তারা চলে যাচ্ছে। তাদেরকে যদি কালকে বলা হয় যে তোমাকে এমপি, তোমাকে ওই জায়গায় দেওয়া হলো, নমিনেশন দেওয়া হলো, তাহলে আমার দৃঢ় বিশ্বাস তারা আবার ভুলে যাবে যে তারা, কারণ নীতি এবং নৈতিকতা। আপনি কিন্তু হঠাৎ করে সাংবাদিক হননি সুলতানা রহমান, আপনাকে চেনে না জানে না এমন কোন সাধারণ মানুষ আমি খুঁজে পাইনি আজকে। আমাকে বহু মানুষ চেনে না, আপনাকে চেনে সবাই, কারণ আপনার যে সাংবাদিকতার রুট, এটা তো আপনি তৈরি করেছেন, তাই না? কাজটা তো করতে হয়েছে ওয়ান বাই ওয়ান। এখন এই এনসিপির সবাই হঠাৎ করে শেখ হাসিনা বিরোধী কে, তুমি কে, আমি কে, রাজাকার, প্যাটেন্ট বাই রাজাকার জামাতে ইসলাম, এবং তাদেরকে সামনে রেখে এরা মনে করলো যে আমরা টিকে যাবো। অতএব টিকার জন্য, রাজনীতি করার জন্য শিশুকাল থেকেই, একদম আমি মনে করি শিশুকাল থেকেই রাজনৈতিক চেতনা, তারপর বাংলাদেশ একটি সুন্দর উর্বর ভূমি, ছাত্র রাজনীতি করা যায়, যেখানে আপনি প্র্যাকটিস করতে পারেন, সংসদের মতন প্র্যাকটিস আপনারা করতে পারেন। সেখান থেকে উঠে আসলে আপনারা এত তাড়াতাড়ি ঝরে যেতেন না, এবং এই সকলে কাজই হলো মেটিকুলাসলি ডিজাইনের অংশ। এই মেয়েগুলোকে ব্যবহার করা হয়েছে এবং তারা ব্যবহৃত হতে আনন্দ পেয়েছিল। সেই আনন্দ এখনো ফিরে আসবে যদি তাদেরকে আবার ডাকা হয় এবং বলা হয় তোমরা করো, তোমরা এই জায়গা থেকে নির্বাচন করো। কিন্তু দুঃখের সঙ্গে সত্য কথা বলতে হচ্ছে সেটা হলো রাজনৈতিক খেলা অনেক দূর চলে গেছে। এখন এটা শুধুই ডক্টর ইউনূসের হাতে আর নেই, এটা শুধুই এনসিপি কে আপনারা, আমি এই কথাটা কোথাও বলিনি, আপনার এখানে ব্রেক করি। আমি একটা বিষয় লক্ষ্য করলাম খুব গভীর ভাবে, সেটা হলো যে তারেক জিয়া বাংলাদেশে ফিরলে কি ধরনের রিয়েকশন হয় রাজনৈতিক ফ্যাব্রিকে। দেখলাম যে হঠাৎ করে এনসিপি যে চালাতো, এনসিপি এই করে ক্যান্টনমেন্ট ভেঙে দিবে, অমুক করবে তমুক করবে, সবকিছুর উপরে জামাত সহ কি ধরনের জানি একটা ঠান্ডা জল ঢেলে দিলে যেরকম একটা অবস্থা হয় না, সেরকম একটা অবস্থা আমি দেখতে পাচ্ছি। আমার সাথে হয়তো আপনি দ্বিমত করবেন বা আমাদের যারা শ্রোতা মন্ডলী দ্বিমত করবেন, আমি বাইরে থেকে এটা দেখছি। কিন্তু সেটাকে উজ্জীবিত রাখার জন্য জামাত যে ইনজেকশন আবার পুশ করছে, সেটা হলো এই শাহবাগে তাদের হত্যা করা সন্ত্রাসী, তারাই সরকারে, তাদের সেটার বিচারের দাবিতে তারা আবার সেখানে অভিনয় শুরু করেছে।
এবং আমি জানি যে জামাত ইতিমধ্যে বিভিন্ন জায়গায় লবিংও শুরু করেছে ইন্টারনাল বাংলাদেশি বিভিন্ন ফোর্সের সাথে। ধন্যবাদ। আপনি শেষের কমেন্ট, দুইটা কমেন্টই ভেরি স্ট্রং। ধরেন হাদি, ওসমান হাদির কথা আপনি বলছেন ইনকিলাব মঞ্চের, এবং ইনকিলাব মঞ্চ কিন্তু এখন শাহবাগে যে অবস্থান নিয়েছে, অনেকেরই আশঙ্কা এখানে একটা বড় কিছু ঘটতে পারে। এই ব্যাপারে জানেন কিনা? আর জামায়াত যে লবিং শুরু করেছে সেটা কোন লাইনে, কি তাদের আকাঙ্ক্ষা? নির্বাচন তারা চায় না, অনেকদিন থেকেই শুনছে, এবং আজকেই সন্ধ্যায় আপনার জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করেছেন। আমি আরো একটি খবর পেয়েছি তিনি গত সপ্তাহেও সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করেছেন। এইগুলির যোগসূত্রটি কি? খুব ভালো লাগছে একটা বিষয় আমি শেয়ার করি। আমার